পরবর্তীতে আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটনিক এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমরা জানি যে আইসোটোপ কাকে বলে। দেখো শেষে কি আছে, যদি আমাদের একটা পরমাণুতে আমরা চিন্তা করছি কোন হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা নিয়ে, এই তিনটা আমাদের প্যারামিটার। এই তিনটার ভিতরে যে কোনো একটা সমান থাকবে আর বাকি দুটা ভিন্ন হবে। এই আইসোটোপ কারা, যে সকল পরমাণু একই মৌলের, এটা খেয়াল রাখতে হবে। আইসোটোপ ভিন্ন পরমাণুর ভিতরে ঘটা কিন্তু সম্ভব না। আমরা জাস্ট বলে দিই এটা ভিন্নতা ঘটে, এমন না যে একই মৌলের ক্ষেত্রেই কিন্তু আইসোটোপ সম্ভব, ভিন্ন মৌলের ক্ষেত্রে কিন্তু কোনো আইসোটোপ পাওয়া সম্ভব নয়। কারণ আইসোটোপ হবে কি, যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা যাদেরকে সমান তাদেরকে আমরা পরস্পর আইসোটোপ বলবো। এখন একাধিক পরমাণুর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সমান হওয়া অসম্ভব। এই জন্য আইসোটোপ শুধুমাত্র তাদের ভিতরে ঘটবে একই মৌলের ভিতরে, একই মৌলের ভিতরে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখন এই আমাদের লাল কালি দিয়ে যেটা লেখা আছে এগুলো আমাদের মনে রাখতে হবে যে এরা কি করছে, একই অবস্থানে থাকবে। পর্যায় সারণীতে কিন্তু এরা একই অবস্থানে থাকবে। কারণ কি, কারণ এদের সবগুলোর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু সেম, একই। এবং এদের রাসায়নিক ধর্মও কিন্তু একই। যেহেতু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, মৌল একই প্রায়, এই জন্য এদের কি হবে, রাসায়নিক ধর্ম একই হবে। এবং আইসোটোন, এই ক্ষেত্রে আমরা দেখো দন্তন্য আছে, তাহলে নিউট্রনের শেষে কিন্তু দন্তন্য আছে। তো যাদের ক্ষেত্রে কি হবে, নিউট্রন সংখ্যা সমান, যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরে কি বলবো, আইসোটোন বা আইসোটনিক। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এদের কিন্তু ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, একই মৌলের পরমাণুর ক্ষেত্রে কিন্তু আইসোটোন হওয়া সম্ভব নয়। এই জন্যই এদের ক্ষেত্রে আমাদের কি হবে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে আইসোটোন গঠিত হয় এবং পর্যায় সারণীতে এর অবস্থানও কি হবে, ভিন্ন হবে। কেন ভিন্ন হবে, কারণ পর্যায় সারণীতে এর অবস্থান ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এদের প্রোটন সংখ্যা কিন্তু আলাদা এবং এরা কিন্তু ভিন্ন পরমাণু। যেহেতু ভিন্ন পরমাণু তাহলে পর্যায় সারণীতে এদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো এটা খেয়াল রাখবে। তারপর কি আছে যে আইসোবার। আইসোবার মানে কি বলছে, সেখানে আমাদের যে সকল ভিন্ন মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে আমরা পরস্পরে কি বলবো, আইসোবার। তো এই ক্ষেত্রে দেখো উদাহরণগুলো দেওয়া আছে, এদের ভর সংখ্যা সবার সমান এবং এটা কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণু, এদের কিন্তু আলাদা মানে একই পরমাণু না। তো এই জন্যই যেহেতু ভিন্ন পরমাণু এবং পর্যায় সারণী ভিন্ন অবস্থানে এরা অবস্থান করে, এই জন্য এদের রাসায়নিক ধর্ম কি হয়, রাসায়নিক ধর্ম আমাদের ভিন্ন হবে। তো অবসর পরীক্ষাতে যদি কোনো সময় আসে যে আইসোবারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, রাসায়নিক ধর্ম একই, রাসায়নিক ধর্ম ভিন্ন, এরা একই পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে, তাহলে কোনটা সঠিক হবে, যে এরা পর্যায় সারণীর যে তোমার রাসায়নিক ধর্ম কি হবে, ভিন্ন হবে। এবং পর্যায় সারণী একই অবস্থানে কিন্তু অবস্থান করে না, একই স্থানে অবস্থান করে না, এরা পর্যায় সারণীতে ভিন্ন অবস্থানে থাকে। এরপরে যদি আমরা দেখি যে আইসো ইলেকট্রনিক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আইসো ইলেকট্রনিক, আইসো মানে কিন্তু সমান, যে সকল পরমাণু, অণু বা আয়ন যাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হবে তাদেরকে আমরা পরস্পরকে বলবো হচ্ছে আইসো ইলেকট্রনিক। এটা খেয়াল রাখবে, তাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হবে, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, যাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলবো। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এবং ক নম্বরও বা এমসিকিউতে কোশ্চেন আসে, বোর্ড পরীক্ষাতে, অ্যাডমিশন পরীক্ষাগুলোতে। তো দেখো এখানে সোডিয়াম প্লাস এর ইলেকট্রন আছে কয়টা, 10টা। ম্যাগনেসিয়াম 2 প্লাস এরও ইলেকট্রন আছে কয়টা, 10টা। অ্যালুমিনিয়াম 3 প্লাস এরও ইলেকট্রন আছে কয়টা, 10টা। তো এরা পরস্পরে কি হবে, সবগুলো যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য এদেরকে পরস্পরে আমরা কি বলবো, আইসো ইলেকট্রনিক। এবং এই ক্ষেত্রে দেখো ইথেন, এক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা, 6 দুগুণে 12টি প্লাস, হাইড্রোজেনের ক্ষেত্রে 6টা, মোট ইলেকট্রন আছে কয়টা হবে, 18টি ইলেকট্রন আছে এই ইথেনে। মানে ইথেনে 18টি ইলেকট্রন আছে এই অণুতে। এবং আমরা যদি ফসফোনিয়াম আয়নের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আছে 15টি প্লাস 4টা হাইড্রোজেন, তাহলে ইলেকট্রন আছে হচ্ছে 4 এবং প্লাস চার্জ, তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কারণ একটা ইলেকট্রন এখান থেকে কমে যাবে। তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে আমাদের 18টি। ফসফোনিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা 18টি এবং ইথেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 18টি। তো দুইটা, এইটা আয়ন এবং এটা অণু, এদের দুই জনের কি আছে, দুই জনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। নিশ্চয় তোমরা এবার আইসো ইলেকট্রনিকটা কি বুঝতে পারছো। আইসো স্টার, আইসো স্টার কাদেরকে বলবো, আইসো স্টার যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু এবং সমসংখ্যক ইলেকট্রন থাকে,
মানে মনে করো যে দুই অণু হতে পারে, যে সকল অণুর ভিতরে সমসংখ্যক পরমাণু থাকতে হবে এবং সমসংখ্যক ইলেকট্রনও থাকতে হবে। যাদের ক্ষেত্রে আছে তারাই হচ্ছে পরস্পরের আইসোস্টার। যেমন এখানে উদাহরণ দেখো, যে আমরা যদি ক্লোরিন Cl2, এখানে পরমাণুর সংখ্যা কয়টি? আমরা এখানে 2টি পরমাণু আছে। এবং FeO, এখানেও কয়টি পরমাণু আছে? এখানেও 2টি পরমাণু আছে, একটা আয়রন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু। এই ক্ষেত্রে 2টি ক্লোরিন পরমাণু। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের পরমাণুর সংখ্যা সমান। এখানেও 2টা পরমাণু আছে, এর ক্ষেত্রেও 2টি পরমাণু আছে। এখন আমাদের দেখতে হবে যে ইলেকট্রনের সংখ্যা সমান কিনা। তো ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা? Cl2 একটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন থাকে 17টি, দুইটা ক্লোরিনের জন্য আমাদের ইলেকট্রন থাকবে 34টি। তাহলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 34টি। এবং আমরা যদি এর ইলেকট্রন সংখ্যাটা হিসাব করি তাহলে দ্বারা হচ্ছে আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26 প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, যোগ করলে আমরা পাই হচ্ছে 34টা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোরিন অণুর এর পরমাণু আছে 2টি, FeO এরও পরমাণু আছে 2টি, তার মানে পরমাণু সংখ্যা সমান। এবং এর ইলেকট্রন আছে 34টি এবং এখানেও ইলেকট্রন আছে 34টি। তাহলে যে সকল পরমাণুর বা যে সকল অণুর ভিতরে আমাদের পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তাদেরকে আমরা পরস্পরকে বলবো হচ্ছে আইসোস্টার। তাহলে নিশ্চয়ই তোমরা আইসোস্টার কি বুঝতে পারছো। এবার আসো আইসোডায়াফার নিয়ে কথা বলি। আইসোডায়াফার কি? যে সকল মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার পার্থক্য, যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোডায়াফার। তাহলে কি বলছে? যে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য। তার মানে আমাদের একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানা লাগবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? আমরা যদি এখানে লিখি যে সোডিয়ামের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা হয় 11। সোডিয়ামের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা কত হবে? ভর। নিউট্রন সংখ্যা হচ্ছে 12 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 11 আমাদের সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি পার্থক্য করি, 12 থেকে 11 বাদ দিলে 12 - 11, এখানে পাবো হচ্ছে আমরা 1। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা 13 এবং নিউট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে পাই হচ্ছে 27 থেকে 13 বাদ দিলে 14। এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার বিয়োগফল কিন্তু এই ক্ষেত্রে আমরা 1 পাবো। তো প্রোটন সংখ্যা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার বিয়োগফল 1, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার বিয়োগফল হচ্ছে 1। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান অ্যালুমিনিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে, এই জন্য এরা পরস্পরকে আমরা কি বলবো? আইসোডায়াফার। তো এই যে এরকম হিসাব করতে অনেক সময় লেগে যেতে পারে পরীক্ষার হলে, তো আমরা এইভাবে সহজে কিভাবে করতে হবে সেটা যদি আমি তোমাদেরকে দেখাই। যে এখানে দেখো সূত্র আছে একটা, যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 11, 23, এটা হচ্ছে 13, 27। তো এম হচ্ছে পারমাণবিক ভর। আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর কত? 23 মাইনাস 2 ইন্টু জেড। 2 ইন্টু জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে পরমাণুটা আমরা বের করবো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো যদি আমরা 11 গুণ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 23 মাইনাস 22। তো বিয়োগফল হচ্ছে কত? 1। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা 1 পাইছি। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা বের করি, অ্যালুমিনিয়ামের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 27 মাইনাস 2 ইন্টু অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 30। বিয়োগ করে দেখো যে 27 থেকে 13 থেকে 26 বিয়োগ করলে 1। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 1 সোডিয়ামের ক্ষেত্রে, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা x এর মান পাচ্ছি 1। তো যেহেতু আমাদের x এর মান সমান, বা এই জন্য আমরা এদেরকে পরস্পরকে কি বলতে পারবো? আইসোডায়াফার। তো সহজে তোমরা এইভাবে কারা আইসোডায়াফার সেটা নির্ণয় করে ফেলতে পারো। এরপর আসছে যে CO2 এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি? সম ইলেকট্রন বিশিষ্ট মানে ইলেকট্রন সংখ্যা সমান। এখন এই কার্বন ডাই অক্সাইড মধ্যে ইলেকট্রন সংখ্যা কয়টা সেটাকে বের করতে হবে। কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 6টি। প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে একটা অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা থাকবে 8টি। এবং যেহেতু অক্সিজেন 2টা পরমাণু আছে তাহলে 8 দুগুণে 8 ইন্টু 2, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 16 আর 6 22টি ইলেকট্রন আছে। তার মানে কার্বন ডাই অক্সাইড অণুতে আমাদের ইলেকট্রন আছে 22টি। এখন আমাদের দেখতে হবে এই অপশনগুলোতে কোন পরমাণুতে বা কোন আয়নে ইলেকট্রন 22টি আছে। যেটাতে 22টা ইলেকট্রন থাকবে সেটাই কি তার
সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তো আমরা এইটারটা প্রথম হিসাব করি। নাইট্রোজেনের একটা আছে, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন প্লাস অক্সিজেনের 8টা ইলেকট্রন, যেহেতু নেগেটিভ তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, +1 যোগ করলে আমাদের হয় 8 এর সাথে 15 একে 16। এখানে আমাদের ইলেকট্রন আছে 16টি, তার মানে এইটা হবে না, সম ইলেকট্রন হচ্ছে না। তারপর যদি আমরা এইটা দেখি O3, একটা অক্সিজেন পরমাণু থাকে 8টি ইলেকট্রন, তাহলে 3টাতে থাকবে 3 গুণ 8, আর যেহেতু নেগেটিভ তার মানে আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে +1 সমান সমান কত, 3 হাতে 24 আর একে 25টা ইলেকট্রন, তার মানে O3 মাইনাসে এখানে আছে ইলেকট্রন আছে 25, তার মানে এটাও আমাদের হবে না। এটা যদি আমরা ট্রাই করি দেখি যে ক্লোরিনের প্রোটন সংখ্যা যেহেতু 17, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে 17 প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, যেহেতু মাইনাস তার মানে আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে +1, তো কত হবে 8 এর সাথে 9, 9 আর 7 যোগ করলে আমাদের আসা হচ্ছে 19 আর 7 তবে 26টি ইলেকট্রন। এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন হচ্ছে 26টি ইলেকট্রন। তো তাহলে কি এটাও হবে না, তাহলে আমাদের অপশন থাকে এইটাই। দেখো নাইট্রোজেনের 7টা আছে হচ্ছে 3টা পরমাণু, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 7, তাহলে ইলেকট্রন সংখ্যা 7 হবে, এবং যেহেতু 3টা পরমাণু আছে ওই জন্য 7, আর যেহেতু নেগেটিভ চার্জ একটা তাহলে +1। নেগেটিভ চার্জ থাকলে একটা ইলেকট্রন যোগ হবে, আর পজিটিভ চার্জ হলে একটা ইলেকট্রন বিয়োগ হবে, এটা মনে রাখবে। তো আমরা হিসাব করলে এখানে 22টা ইলেকট্রন, তো আমাদের অ্যান্সার হবে N3-। পরেরটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 সালে আসছে, এখানে বলছে আলফা বিটা গামা কণার চার্জ যথাক্রমে কোনটি। তো আলফা কণার চার্জ আমরা জানছি যে আলফা কণা সাধারণত কি হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলে থাকি। তো এইখানকার চার্জ দ্বারা কত +2, তার মানে আলফা কণার চার্জ হবে হচ্ছে +2 প্লাস। এবার হচ্ছে যে আমাদের বিটা রশ্মির চার্জ হচ্ছে -1, গামা রশ্মির কোনো চার্জ হয় না, এবং আলফা কণার তো চার্জ +2। তো এখানে দেখবো যে কোনটাতে আসে, তাহলে +2 -1 0, এটা হবে অ্যান্সার। পরবর্তী দেখি যে সিকিউ রুয়েটে 22-23 সালে আসছে, এটি বলছে নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে। তো আমাদের এমন একটা জোড়া খুঁজে বের করতে হবে, এমন একটা পেয়ার খুঁজে বের করতে হবে যেখানে সমসংখ্যক ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা সমান। আমরা হিসাব করি যে সিও এখানে কয়টা ইলেকট্রন আছে, কার্বনের ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 6, অক্সিজেন 8, তাহলে 8 আর 6 যোগ করলে আমরা পাই হচ্ছে 14টা ইলেকট্রন, এবং নাইট্রোজেন এখানেও নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 7, তাহলে 2টা আছে, 7 দোকানে কয়টা 14টা ইলেকট্রন। আমরা প্রথমে পেয়ে গেছি এখানেও 14টা ইলেকট্রন আছে, এখানেও 14টা ইলেকট্রন, তাহলে অপশন অ্যান্সার হবে এটা। তো পরের কোশ্চেন যাচ্ছে, আচ্ছা পরেরটা বলছে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক আমরা কি বলছি, যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারা আইসো ইলেকট্রনিক। তো আমরা ইলেকট্রন সংখ্যা এখন নির্ণয় করে দেবো কার কোনটাতে ইলেকট্রন সংখ্যা সমান, বা কোন পরমাণুগুলোতে ইলেকট্রন সংখ্যা সমান আছে বা আয়নগুলোতে। তারপর প্রথমে এটা দেখি অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, প্রোটন সংখ্যা যেহেতু 13 তাহলে 30, ইলেকট্রন সংখ্যা 13টা, কিন্তু 3+ মানে 3টে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তার মানে এখানে ইলেকট্রন আছে 10টি, ইলেকট্রন আছে 10টি। এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8, আরো 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এরও ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10টি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন সংখ্যা 10টি, অক্সিজেন 2- এর ইলেকট্রন সংখ্যা 10টি। তো আমাদের এইটা হচ্ছে পরস্পরিক আইসো ইলেকট্রনিক। দেখো বাকিগুলো মিলে না, কারণ এখানে আমাদের 7টি ইলেকট্রন আছে, এখানে আমাদের আছে ইলেকট্রন আছে 10টি, কারণ ইলেকট্রন সংখ্যাটা মিলছে না। এক্ষেত্রে ফসফরাস 15, তার মানে এখানে আছে 15টি ইলেকট্রন, এবং এর ক্ষেত্রে জানতে হবে এখানে আছে 16টি ইলেকট্রন, এইটাও হবে না। তো এর ক্ষেত্রে দেখো জেনুইন আছে 54টি ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই, যেহেতু কোনো চার্জ নাই, এবং কোবাল্টের হচ্ছে 27টা ইলেকট্রন, তো এখানেও ইলেকট্রন সংখ্যা সমান নেই, আমাদের অ্যান্সার হবে এই। পরেরটা দেখো যে নিচের মৌলগুলি হতে আইসোটোপ, আইসোবার, আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা সমান। তো আমরা দেখব প্রোটন সংখ্যা সমান বলতে আমরা আইসোটোপ, আইসোটোপ কারা, যাদের প্রোটন সংখ্যা সমান। দেখো এখন প্রোটন সংখ্যা কার কার সমান, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান। দেখো এইটার এবং এইটার, এই দুইটার প্রোটন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে আইসোটোপ, তার মানে 2 ও আমাদের কি 5, এই দুইটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখন আইসোবার কারা, তাহলে থাকলো আইসোবার, আইসোবার কারা, যাদের ভর সংখ্যা সমান। তো ভর সংখ্যা কার, দেখো এই
ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 40, আর্গনের 40। এই তিনটার কিন্তু ভর সংখ্যা সমান, তাহলে আইসোবার কারা? এরা হচ্ছে পরস্পর আইসোবার। 3 নম্বরটা আর 4 নম্বরটা এবং আচ্ছা এরা হচ্ছে পরস্পরের আইসোবার, এবং এটা রিটেন আসছিল বইটা। এবার আসো যে আমরা কিছু এমসিকিউ সলভ করি, যে বলছে আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? আইসোটোন মানে যাদের নিউট্রন সংখ্যা সমান। তো 14 থেকে 6 বাদ দিলে আমরা এখানে কত পাবো? 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে 8টা নিউট্রন আছে, এবং এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানেও কি 8টা নিউট্রন আছে। তাহলে নিউট্রন সংখ্যা যেহেতু সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোন বা আইসোটোনিক।